নমস্কার। শিবরাম চক্রবর্তী ছিলেন একজন ভারতীয় বাঙালি রম্য লেখক। কবিতা রচনা দিয়ে তার সাহিত্য জীবনের শুরু। প্রথম কবিতা প্রকাশ পায় ভারতী পত্রিকায়। তার কালজয়ী সাহিত্যের সঙ্গে তার পরিচয় ছিল। তার দেশ ভাবনা দেশকালের গণ্ডিতে আবদ্ধ ছিল না। এই অসামান্য সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিশিষ্ট সাহিত্যিক শিবরাম চক্রবর্তী, গ্রন্থনায়ক রবীন্দ্র কুমার চক্রবর্তী। চক্রবর্তী সুপরিচিত চঞ্চল রাজবাড়ি পরিবারে শিবরাম চক্রবর্তী জন্মগ্রহণ করেন। যদিও তারই পৈতৃক নিবাস ছিল মুর্শিদাবাদ জেলার চুয়াতে, তিনি ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার দর্জিপাড়ার নয়নচাঁদ দত্ত স্ট্রিটে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শিবপ্রসাদ চক্রবর্তী। স্বভাবতই একজন আধ্যাত্মিকবাদী, শিবপ্রসাদ প্রায়শই রাস্তার কথা বলতেন। শিবরাম তার পিতার কাছ থেকেই তার ভ্রমণ পিপাসু উত্তরাধিকার সূত্রে নানান জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছিলেন। শিবরাম চক্রবর্তীর সাহিত্যের সময়কাল 1903 থেকে 1980। সাহিত্য জীবন ও সাহিত্য ভাবাগানে সবসময় মেলানো যায় এমন নয়। তিনি লিখতেন হাসির গল্প। শিবরাম চক্রবর্তীর কালোজি হয়েছেন কিনা তা বলার সময় আসেনি। শিবরাম নিজেই সম্ভবত কালোজয়ী হতে চাননি, তবে কালোজয়ী সাহিত্যের সঙ্গে তার পরিচয় ছিল। তার সাহিত্য ভাবনা দেশকালের গণ্ডিতে আবদ্ধ ছিল না। শিবরামের রচনা নিয়ে পরে সামান্য আলোচনা করা যাবে, কিন্তু তিনি নিজে রচনা নিয়ে আগাগোড়া কৌতূহল বোধ করতেন বলেই তিনি উপনিষদ, আরাম নাহি অল্পে, বাড়িশুদ্ধ সবার আমোদ শিবরামের গল্প পড়ে বাড়িশুদ্ধ সবাই যে আমোদ পায় সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু শুধু আমোদ দেওয়া তার উদ্দেশ্য ছিল না। অন্তত সাহিত্য জীবনের সূচনায় তিনি ছিলেন সিরিয়াস লেখক। আর তা না হলে আজ এবং আগামীকাল এর প্রবন্ধ পরবর্তী সংস্করণ মৎস্য বনাম পণ্ডিচেরি লেখা তার পক্ষে সম্ভব হতো না। সেখানে বইয়ের সূচনায় তিনি বলেন, শিল্প মাত্রই মানুষের মনের রূপ। যখন তা পাথরের মূর্তি ধরে বলি ভাস্কর্য রঙের রেখায় মূর্ত বলে চিত্রিত হয়, এই মনের রূপ তখনই সাহিত্য হয়ে ওঠে যখন তার রূপবান ভাষার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। এই সাহিত্য রচনা যখন তার মনের মতো হলো এবং আমার পাঠকের মনে লাগলো, তখনই তা সার্থক। তখনই অনন্তের কাছে আমার দেনা চুকল, দিনের পাওনা পেয়ে গেলাম, তখনই আমি কৃতার্থ। বিশিষ্ট মন, বড় মন যে সাহিত্য রচনায় যত অপরূপ হয়ে দেখা দিয়েছে তাকে বলবে তার পরসৃষ্টি। আজ এবং আগামীকাল বইয়ের সাহিত্যিক ধর্ম, সাহিত্যের অভিনবত্ব, শনি বর্মান অশনি, আধুনিক নাটক ও আধুনিক সমালোচনা প্রবন্ধগুলিতে শিবরামের সাহিত্য চিন্তার পরিচয় মেলে। তখনও তার বয়স অর্ধ শতাব্দী পৌঁছায়নি, কিন্তু পরিণত বয়সে তিনি যখন ঈশ্বর পৃথিবী ভালোবাসা বা ভালোবাসার পৃথিবী ঈশ্বর লেখেন, তখনও তিনি সাহিত্য ভাবনা অনেকটাই অপরিবর্তিত ছিল তার। তরুণ বয়সে অবশ্য তিনি সাহিত্য নবত্বের উপর বেশি জোর দিয়েছেন। সেখানে তিনি কল্লোলের লেখকদের সহযাত্রী। শিবরাম অবশ্য বলেন, কল্লোলের কলকল্লোলে আমি আসিনি ঠিক, যদিও কিছু আগে এলে নিঃসন্দেহে আমি ওদের সমসাময়িক হতে পারতাম। তবে প্রায় একই মতের এবং একই পথের সহযাত্রী হলেও ওদের আবির্ভাব সাহিত্যের যে নবযুগ আসে তার অংশীদার আমায় কিছু বলা চলে না।
শিবরাম জানিয়েছেন 55 অশ্বমেধ তার গল্পধারার প্রথম সংযোজন মৌচাকে প্রকাশিত হয়েছিল। তার প্রথম গল্প শিবরামের রচনা পুঞ্জি সংকলনের কাছে কেউ অগ্রসর হয়নি, ফলে তার গল্পের রচনাকাল নির্দেশ অসম্ভব। গরিব পঞ্চাননের বেতঘোড়া সদাই ক্ষুধার্ত। তারপর হাকিমের তাঁবুতে তার সামনে ধরা হলো বালতি ভরে দানা পানি, বাদাম ছোলা, যা চোখে দেখা দূরে থাক, সে চোখেও দেখেনি। তখন ঘোড়াটি ও সেসব স্পর্শ করেনি। সে বোধহয় তার এতখানি সৌভাগ্যের বিশ্বাস করতে পারছে না। সে একবার তার বালতির দিকে তাকাচ্ছে, আর একবার ভিতর দিকে অট্টহাসে ঠেলে ঠেলে উঠছে, আর হাঁ হাঁ চি চি করছে। হাসতে হাসতেই মারা গেল ঘোড়াটা। শিবরাম পরবর্তীকালে ঈশ্বর পৃথিবী ভালোবাসা বইতে জানিয়েছেন, আসলে ঘোড়াটা আর কেউ না, আমি। এই ঘোড়ার হাসি লিখে প্রথম টাকা পাওয়ার আমার সেই ঘোড়ার হাসি তৎপর হয়ে গল্পে আমদানি করেছিলাম আমি। আমার সব লেখাতেই ছড়িয়ে যাওয়া এখন অবধি আগাগোড়া একই হাসাহাসির ব্যাপার। শিবরাম চক্রুর গল্প আগাগোড়া একই হাসাহাসির ব্যাপার নয়। প্রসঙ্গত দেবতার জন্ম ও কালান্তক, লাল ফিতার মতো গল্পের কথা মনে পড়বে। হাসির গল্প লিখলেও শিবরাম জানেন, হাসির গল্প বলেই তার সাতক্ষণ মাপ নয়। আজকের রাষ্ট্র, সমাজ, জীবন সমস্যা যাবতীয় এড়িয়ে গজদন্ত মিনারে বসে নিজের গজদাঁত ভার করবে, এই যুগের হাস্যরসিকদের পক্ষে সেটা সম্ভব নয়। সিরিয়াস সাহিত্যের বেলায় যেমন আকাশের ফুল হলেই চলে না, মাটির গর্ভে মূল রাখতে হয়। হিউমরস সাহিত্যে তাই নিজে নির্ভীতে বসে ফোটা হয়তো যায়, কিন্তু জীবনের চারি ভিতেই শেকড় থাকা চাই। হাসির গল্পের রচয়িতা তাই সমাজ সচেতন এবং জীবন জিজ্ঞাসু। সমাজ ও সময়ের সঙ্গে সাহিত্যিকের পা মিলিয়ে চলতে হবে, তবে সমাজ আর সময়ের সহিত গেলেই তার আর হয় না, তার থেকে বেরিয়ে যেতে হয় তাকে। শুধু পথের সঙ্গী হয় নয়, পথ দেখাতে হয় আবার। সাহিত্য কথাটির সহিত স্তর উপরেই বেশি নির্ভর করে বটে, কিন্তু তার জের ওইখানেই মেটে না। সাহিত্যের মধ্যে যতটা সহ তার ততখানি গৃহীতত্ব নেই। তৎকালীন সমাজও সময়ের সঙ্গে গিয়ে শুধু তাকে প্রতিবিম্বিত করে তার দায় খালাস হয় না, ভাবিকালের দাবিও মিটিয়ে নিতে হয় তার সাথে। লক্ষণীয় এই যে এটুকু বলে শিবরাম থামেন না, তার সঙ্গে যোগ করেন, অর্থাৎ যথার্থ সাহিত্যিক আমার ধারণায় তার নয়া সাহিত্য সৃজনের সাথে নতুন সমাজও সৃষ্টি করে থাকেন। সমাজ ব্যবস্থা পাল্টে দেন, সময়ে ধারা বদলে দিয়ে যান। শিবরাম অবশ্য সোজাসুজি সমাজ ব্যবস্থা পরিবর্তনের গল্প লেখেননি। তিনি মনে করিয়ে দেন, প্রত্যেকের লেখকের নিজস্ব ধারণা থাকে, তার ধাতব্যের মধ্যেই তার শিল্পসত্তা ও শিল্পমত্তা ছাড়িয়ে নয়, তা বাড়িয়ে দেওয়া হয়। এই শিল্পমত্তা গড়ে ওঠে জীবনের সঙ্গে মিলেমিশে যাওয়ার মধ্যে দিয়ে। জীবনের যাই বলুন না কেন, জীবনের সাথে চলা একটা দুরূহ কাজ হয়ে দাঁড়ায়। জীবন থেকেও অধীরে দাঁড়িয়ে তিনি জীবনকে দেখেন, লেখেন। অন্তত শিবরাম এই ধরনের শিল্প সৃষ্টির কথা ভেবেছেন। তিনি যখন নিজের কথা, সেই সঙ্গে নিজের লেখা সাহিত্যের কথা বলেন, তখন তার তৃতীয় নয়নের পরিচয় পাওয়া যায়। সত্যিই আমাদের তৃতীয় নয়ন, তার সাহায্যে আমরা নিজেকে, অপরকে, জগৎকে যথার্থভাবে দেখতে পাই। সাহিত্যই সেই দৃষ্টি প্রদীপ। সাহিত্যের দায়িত্ব তাই এই মনের চোখ খুলে দেওয়া, হৃদয়কে জাগানো। আমিও সেই দায়িত্ব পালন করতে চলেছি আমার সাধ্য মতো। কতটা পেরেছি জানি না, কিন্তু ছোটোবেলাতে যাতে তারা নিজের পরিবেশ, সমাজ, সংসার, মানুষের ধ্যান ধারণা সম্বন্ধে সচেতন হয়,
জীবনের সঙ্গে তাদের পরিচয় ঘটে। প্রয়াস পেয়েছি তার জীবন আর জগতের সব কিছুই তাদের জানতে পেরেছি, যদিও একটু তীর্যকভাবে আর চোখে দেখা যায়, আবার দেখা যায় না। সোজাসুজি না হলেও বোঝাবুঝির মধ্যে কোনো অসুবিধা হয় না। বাড়ি থেকে পালিয়ে শিবরামের প্রথম জীবনের লেখা উপন্যাস, এক হিসাবে আত্মজৈবনিক উপন্যাস। উপন্যাস দেশকাল শুধু ধরা আছে তাই নয়, দেশকালের ব্যাখ্যাও আছে। অনেকদিন পরে লেখা ঈশ্বর, পৃথিবী, ভালোবাসায় এই কাহিনীটি কিছুটা রং চড়িয়ে উপস্থাপিত হয়েছে। শিবরামের হর্ষবর্ধন গোবর্ধন গল্পমালায় দেশকালের উল্লেখও স্পষ্ট। কলকাতার হালফিল থেকে শুরু করে হর্ষবর্ধন গোবর্ধনের বনমহোৎসব, যুদ্ধে গেল গোবর্ধন, হর্ষবর্ধন যুদ্ধে গেলেন না, এই পর্যন্ত। শিবরামের সাহিত্য ভাবনার সঙ্গে তার সমাজ ভাবনার যোগ আছে। তবে এই সঙ্গে তিনি জানান, যুগের দাবি মেটানো যায়, সাহিত্য ছাড়া আর দায় থাকতে পারে না। সাহিত্যিকের নিজের কোনো দাবি থাকতে নেই। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। স্বাগত।